আমি আব্দুল হাফিজ তামিম পাঠ করছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। শান্তি সম্মেলন শুরু হলো। ৩৭৮ জন সদস্য ৩৭টা দেশ থেকে যোগদান করেছে। ৩৭টা দেশের পতাকা উড়ছে। শান্তির কপোত এঁকে সমস্ত হলটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রত্যেক টেবিলে হেডফোন আছে। আমরা পাকিস্তানের প্রতিনিধিরা একপাশে বসেছি। বিভিন্ন দেশের নেতারা বক্তৃতা শুরু করলেন। প্রত্যেক দেশের একজন বা দুইজন সভাপতিত্ব করছেন। বক্তৃতা চলছে। পাকিস্তানের পক্ষ থেকেও অনেকে বক্তৃতা করলেন। পূর্ব পাকিস্তান থেকে আতাউর রহমান খান ও আমি বক্তৃতা করলাম। আমি বাংলায় বক্তৃতা করলাম, আতাউর রহমান সাহেব ইংরেজিতে করে দিলেন। ইংরেজি থেকে চীনা, রুশ ও স্প্যানিশ ভাষায় প্রতিনিধিরা শুনবেন। কেন বাংলায় বক্তৃতা করব না? ভারত থেকে মনোজ বসু বাংলায় বক্তৃতা করেছেন। পূর্ব বাংলার ছাত্ররা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য। বাংলা পাকিস্তানের সংখ্যাগুরু লোকের ভাষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না এমন শিক্ষিত লোক চীন কেন, দুনিয়ার অন্য কোনো দেশেও আমি খুব কম দেখেছি। আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি, তবু আমার মাতৃভাষা বলার কর্তব্য আমার। আমার বক্তৃতার পরে মনোজ বসু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই মুজিব, আজ আমরা দুই দেশের লোক, কিন্তু আমাদের ভাষাকে কেউ ভাগ করতে পারে নাই, আর পারবেও না। তোমরা বাংলা ভাষাকে জাতীয় মর্যাদা দিতে যে ত্যাগ স্বীকার করেছ, আমরা বাংলা ভাষাভাষী ভারতবর্ষের লোকেরাও তার জন্য গর্ব অনুভব করি। বক্তৃতার পর খন্দকার ইলিয়াস তো আমার গলাই ছাড়ে না। যদিও আমরা পরামর্শ করেই বক্তৃতা ঠিক করেছি। ক্ষিতীশবাবু পিরোজপুরের লোক ছিলেন, বাংলা গানে মাতিয়ে তুলেছেন। সকলকে বললেন, বাংলা ভাষাই আমাদের গর্ব। বক্তৃতার কপি আমার কাছে আছে, পরে তুলে দেব। কতগুলি কমিশনে সমস্ত কনফারেন্স ভাগ হয়ে ভিন্ন ভিন্ন রুমে বসা হলো। আমি একটা কমিশনের সদস্য ছিলাম, আলোচনায় যোগদানও করেছিলাম। কমিশনগুলিতে মতামত জানিয়ে দেওয়া হলো ড্রাফট কমিটির কাছে। প্রস্তাবগুলি ড্রাফট করে আবার সাধারণ অধিবেশনে পেশ করা হলো এবং সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মানিক ভাই কমিশনে বসতেন না বললেই চলে। তিনি বললেন, প্রস্তাব ঠিক হয়েই আছে। কনফারেন্সের শেষ হওয়ার পর এক জনসভার আয়োজন করা হয়েছিল। বিরাট জনসভায় প্রত্যেক দেশের প্রতিনিধি দলের নেতারা বক্তৃতা করলেন এবং সকলের এক কথা, শান্তি চাই, যুদ্ধ চাই না। বিভিন্ন ধর্মের লোকেরা যোগদান করেছিল, আলাদা আলাদাভাবে শোভাযাত্রা করে। চীনে কনফুসিয়ান ধর্মের লোকের সংখ্যা বেশি ছিল। তারপর বৌদ্ধ, মুসলমানের সংখ্যাও কম ছিল না, কিছু খ্রিস্টানও ছিল। একটা মসজিদে গিয়েছিলাম, তারা বললেন ধর্মে কর্মে বাধা দেয় না এবং সাহায্যও করে না। আমার মনে হলো জনসভায় তাহেরা মাজহারের বক্তব্য খুবই ভালো হয়েছিল। তিনি একমাত্র মহিলা পাকিস্তানের পক্ষ থেকে বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতার পরে পাকিস্তানের ইজ্জত অনেকটা বেড়ে গিয়েছিল। ভারতবর্ষের প্রতিনিধিদের ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে কাশ্মীর নিয়ে অনেক আলোচনা হওয়ার পরে একটা যুক্ত বিবৃতি দেওয়া হয়েছিল। তাতে ভারতের প্রতিনিধিরা স্বীকার করেছিল গণভোটের মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। এতে কাশ্মীর সমস্যা আমরা সমস্ত প্রতিনিধিদের সামনে তুলে ধরতে পেরেছিলাম। আমরা ভারতের প্রতিনিধিদের খাবার দাওয়াত করেছিলাম, আমাদেরও তারা দাওয়াত করেছিল। আমাদের দেশের মুসলিম লীগ সরকারের যারা এই কনফারেন্সে যোগদান করেছিল তারা মোটেই খুশি হয় নাই। কিন্তু এই সমস্ত কনফারেন্সে যোগদান করলে দেশের মঙ্গল ছাড়া অমঙ্গল হয় না। পাকিস্তান নতুন দেশ, অনেকে এ দেশ সম্পর্কে ভালো ধারণা নাই। যখন পাকিস্তানের পতাকা অন্য পতাকার পাশে স্থান পায়, প্রতিনিধিরা বক্তৃতার মধ্যে পাকিস্তানের নাম বারবার বলে, তখন পাকিস্তান সম্পর্কে আগ্রহ হয় এবং জানতে চায়। রাশিয়ার প্রতিনিধিদের আমরা খাবার দাওয়াত করেছিলাম। এখানে রুশ লেখক অ্যাসিমভের সাথে আলাপ হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এই সম্মেলনে আমি মোলাকাত করি তুরস্কের বিখ্যাত কবি নাজিম হিকমতের সাথে। বহুদিন দেশের জেলে ছিলেন তিনি। এখন তিনি দেশ ত্যাগ করে রাশিয়ায় আছেন। তার একমাত্র দোষ, তিনি কমিউনিস্ট।
তার দেশে স্থান নাই। যদিও বিশ্ববিখ্যাত কবি তিনি। ভারতের ডক্টর সাইফুদ্দিন কিচলু, ডাক্তার ফরিদি ও আরও অনেক বিখ্যাত নেতাদের সাথেও আলাপ হয়েছিল। আমি আর ইলিয়াস সুযোগ বুঝে একবার মাদাম সান ইয়েংসেনের সাথে দেখা করি এবং কিছু সময় আলাপও করি। একটা জিনিস আমি অনুভব করেছিলাম, চীনের সরকার ও জনগণ ভারতবর্ষ বলতে পাগল। পাকিস্তানের সাথেও তারা বন্ধুত্ব করতে আগ্রহশীল, তবে ভারতবর্ষ তাদের বন্ধু, তাদের সবকিছুই ভালো। আমরাও আমাদের আলোচনার মাধ্যমে তাদের বোঝাতে চেষ্টা করেছি পাকিস্তানের জনগণ চীনের সাথে বন্ধুত্ব করতে আগ্রহশীল। পিকিং এর মেয়র চেং পেং এর সাথেও ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছিল আমার। আমরা পেং ইয়েং পার্ক ও স্বর্গ মন্দির মানে টেম্পল অফ হেভেন দেখতে যাই। চীন দেশের লোকেরা এই মন্দিরে পুজো দেয় যাতে তাদের ফসল ভালো হয়। এখন আর জনগণ বিশ্বাস করে না পুজো দিয়ে ভালো ফসল উৎপাদন করা সম্ভব। কমিউনিস্ট সরকার জমিদারি বাজেয়াপ্ত করে চাষিদের মধ্যে জমি বিলির বন্দোবস্ত করে দিয়েছেন। ফলে ভূমিহীন কৃষক জমির মালিক হয়েছে, চেষ্টা করে ফসল উৎপাদন করছে, সরকারকে সাহায্য করছে, সরকারও তাদের সাহায্য করছে। ফসল উৎপাদন করে এখন আর অকর্মণ্য জমিদারদের ভাগ দিতে হয় না। কৃষকেরা জীবনযাপন করে পরিশ্রম করছে। এক কথায় তারা বলে, আজ চীন দেশ কৃষক মজুরদের দেশ, শোষক শ্রেণী শেষ হয়ে গেছে। 11 দিন সম্মেলন হওয়ার পরে দেশে ফিরবার সময় হয়েছে। শান্তি কমিটি আমাদের জানালেন, ইচ্ছা করলে আমরা চীন দেশের যেখানে যেতে চাই বা দেখতে চাই তারা দেখাতে রাজি আছেন। খরচপাতি শান্তি কমিটি বহন করবেন। আতাউর রহমান খান সাহেব ও মানিক ভাই দেশে ফিরবার জন্য ব্যস্ত হয়েছেন। তারা বিদায় নিলেন। ইলিয়াস ও আমি আরো কয়েকটা জায়গা দেখে ফিরব ঠিক করলাম। কয়েকজন একসাথে গেলে ভালো হয়। পীর মানকি শরীফ ও পাকিস্তানের কয়েকজন নেতাদের সাথে আমরা 2 জন যোগ দিলাম। ভাবলাম আমাদের দেশে সরকারের যে মনোভাব, তাতে ভবিষ্যতে আর চীন দেখার সুযোগ পাবো কিনা জানি না। তবে বেশি দেরি করারও উপায় নাই। বেশি দিন দেরি হলে সরকার সোজা এয়ারপোর্ট থেকে সরকারি অতিথিশালায় নিয়ে যেতে পারেন। যা হোক, ইউসুফ হাসান অন্য একটা দলে যোগদান করে। আমরা অন্য দলের ট্রেনে যাব ঠিক হল। পিকিং থেকে বিদায় নিয়ে প্রথমে তিয়ানজিং বন্দরে এলাম। পীর সাহেবকে নিয়ে এক বিপদই হলো। তিনি ধর্ম মন্দির, প্যাগোডা আর মসজিদ এইসবই দেখতেই বেশি আগ্রহশীল। আমরা শিল্প কারখানা, কৃষকদের অবস্থা, সাংস্কৃতিক মিলনের জায়গা ও মিউজিয়াম দেখার জন্য ব্যস্ত। তিনি আমাদের দলের নেতা, আমাদের তার প্রোগ্রামই মানতে হয়। তবুও ফাঁকে ফাঁকে আমরা 2 জন এদিক ওদিক বেড়াতে বের হতাম। বুঝি আমাদের কথাও এরা বোঝে না, এদের কথাও আমরা বুঝি না। একমাত্র উপায় হলো ইন্টারপ্রেটার। তিয়ানজিং সামুদ্রিক বন্দর। এখানে আমরা অনেক রাশিয়ান দেখতে পাই। আমি ও ইলিয়াস বিকালে পার্কে বেড়াতে যেয়ে এক রাশিয়ান ফ্যামিলির সাথে আলাপ করতে চেষ্টা করি, কিন্তু ইন্টারপ্রেটার না থাকার জন্য তা সম্ভব হলো না। মনের ইচ্ছা মনে রেখে আমরা আমাদের বিদায় নিতে হলে ইশারায় শুভেচ্ছা জানিয়ে, ইচ্ছা থাকলেও উপায় নাই। আমরাও তাদের ভাষা জানি না, তারাও আমাদের ভাষা জানে না। রাতে আমাদের জন্য যে খাবারের বন্দোবস্ত করেছিল সেখানে একজন ইমাম সাহেব ও কয়েকজন মুসলমানকে দাওয়াত করা হয়েছিল। মুসলমানরাও ইমাম সাহেব জানালেন তারা সুখে আছেন। ধর্মে কর্মে কোনো বাধা কমিউনিস্ট সরকার দেয় না, তবে ধর্ম প্রচার করা চলে না। 2 দিন তিয়ানজিং থেকে আমরা নানকিং রওনা হলাম। গাড়ির প্রাচুর্য বেশি নাই, সাইকেল রিক্সা আর 2-4 খানা বাস। মোটর গাড়ি খুবই কম, কারণ নতুন সরকার গাড়ি কেনার জন্য নজর না দিয়ে জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করেছেন। আমার নিজের একটা অসুবিধা হয়েছিল, আমার অভ্যাস নিজে দাড়ি কাটি। নাপিত ভাইদের বোধহয় দাড়ি কাটতে কোনোদিন পয়সা দেই নাই। ব্লেড আমার কাছে যা ছিল তা শেষ হয়ে গেছে। ব্লেড কিনতে গেলে শুনলাম ব্লেড পাওয়া যায় না, বিদেশ থেকে ব্লেড আনার অনুমতি নাই। পিকিংয়েও চেষ্টা করেছিলাম, পাই নাই।
ভাবলাম তিয়ানজিংয়ে নিশ্চয়ই পাওয়া যাবে, এত বড় শিল্প এলাকা ও সামুদ্রিক বন্দর। এক দোকানে বহু পুরনো কয়েকখানা বেলেট পেলাম, কিন্তু তাতে আর দাড়ি কাটা যাবে না, আর এগুলো কেউ কিনেও না। চীন দেশে যে জিনিস তৈরি হয় না তা লোকেরা ব্যবহার করবে না। পুরানা আমলের খুর দিয়ে দাড়ি কাটা হয়। আমার আর উপায় রইল না, শেষ পর্যন্ত হোটেলের সেলুনেই দাড়ি কাটাতে হলো। এরা শিল্প কারখানা বানানোর জন্য শুধু বৈদেশিক মুদ্রাই ব্যয় করে। আমাদের দেশে সেই সময়ে কোরিয়ার যুদ্ধে ফলস্বরূপ যে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল তার অধিকাংশই ব্যয় হয়েছিল জাপানি পুতুল আর শৌখিন দ্রব্য কিনতে। দৃষ্টিভঙ্গির কত তফাৎ আমাদের সরকার আর চীন সরকারের মধ্যে। এ দেশের একটা বিদেশি সিগারেট পাওয়া যায় না। সিগারেট তারা তৈরি করছে নিকৃষ্ট ধরনের, তাই বড় ছোট সকলে খায়। আমরাও বাধ্য হলাম চীনা সিগারেট খেতে। প্রথম একটু কষ্ট হয়েছিল, কড়া বলে আস্তে আস্তে রপ্ত হয়ে গিয়েছিল। নানকিং অনেক পুরনো শহর, অনেকদিন চীনের রাজধানী ছিল। এখানে সান ইয়াং সেনের সমাধি। আমরা প্রথমেই সেখানে যাই শ্রদ্ধা জানাতে। পীর সাহেব ফুল দিলেন। আমরা নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এই বিপ্লবী নেতাকে। সাম্রাজ্যবাদী শক্তি ও চীনের মঞ্জু রাজত্বের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং বিপুল ত্যাগ স্বীকার করেছেন। রাজতন্ত্রকে খতম করে দুনিয়ায় চীন দেশের মর্যাদা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। সাম্রাজ্যবাদী শক্তিগুলিও বুঝতে পেরেছিল চীন জাতিকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না, আর শোষণও করা চলবে না। নানকিং থেকে আমরা সাংহাই পৌঁছালাম। এটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ শহর ও ব্যবসা কেন্দ্র। বিদেশি শক্তিগুলি বারবার একে দখল করেছে। নতুন চীন সৃষ্টির পূর্বে এই সাংহাই ছিল বিদেশি শক্তির বিলাসীদের আরাম আয়েশ ও ফুর্তি করার শহর। হংকংয়ের মতো এর অবস্থা ছিল। নতুন চীন সরকার কঠোর হস্তে এসব দমন করেছে। সাংহাইতে অনেক শিল্প কারখানা আছে। সরকার কতগুলি শিল্প বাজেয়াপ্ত করেছে। যারা চিয়াং কাইশকের ভক্ত ছিল অনেকেই পালিয়েছে। আর কতগুলি শিল্প আছে যেগুলি বাজেয়াপ্ত করে নাই, তবে শ্রমিক ও মালিক যুক্তভাবে পরিচালনা করে। আমাদেরকে দুনিয়ার অন্যতম বিখ্যাত টেক্সটাইল মিল দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। এটা তখন জাতীয়করণ করা হয়েছে। শ্রমিকদের থাকার জন্য অনেক নতুন দালান করা হয়েছে। তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল করা হয়েছে। চিকিৎসার জন্য আলাদা হাসপাতালও করা হয়েছে। বিরাট এলাকায় নিয়ে কলোনি গড়ে তুলেছে। আমি কিছু সময় পীর সাহেবের সাথে সাথে দেখতে লাগলাম। পরে ইলিয়াসকে বললাম, এগুলো তো আমাদের দেখাবে। আমি শ্রমিকদের বাড়িতে যাব এবং দেখব তারা কি অবস্থায় থাকে। আমাদের হয়তো শুধু ভালো জিনিসই এরা দেখাবে, খারাপ জিনিস দেখাবে না। ইলিয়াস বলল, তাহলে তো ওদের বলতে হয়। বললাম, আগেই কথা বলবো না, হঠাৎ বলবো এবং সাথে সাথে এক শ্রমিকের বাড়ির ভিতরে চলে যাব। পীর সাহেব তার পছন্দের অন্য কিছু দেখতে লাগলেন। আমরা ইন্টারপ্রেটারকে বললাম, এই কলোনি যে কোনো একটা বাড়ির ভিতরে দেখতে চাই। তাদের ঘরের ভিতরের অবস্থা আমরা দেখব। আমাদের একটু অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেল। ইন্টারপ্রেটার 5 মিনিটের ভিতরেই এক ফ্ল্যাটে আমাদের নিয়ে চলল। আমরা ভিতরে যে দেখলাম এক মহিলা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের অভ্যর্থনা করলেন, ভিতরে নিয়ে বসতে দিলেন। 2-3টা চেয়ার আর একটা খাট, ভালো বিছানা। এই মহিলাও শ্রমিক। মাত্র 1 মাস পূর্বে বিবাহ হয়েছে। স্বামী মিলে কাজ করতে গেছে। বাড়িতে একলাই আছে। স্বামী ফিরে আসলে তিনিও কাজ করতে যাবেন। তিনি বললেন, খুবই দুঃখিত, আমার স্বামী বাড়িতে নাই। খবর না দিয়ে এলেন, আপনাদের আপ্যায়ন করতে পারলাম না, একটু চা খান। তাড়াতাড়ি চা বানিয়ে আনলেন। চীনের চা দুধ চিনি ছাড়াই আমরা খেলাম। ইন্টারপ্রেটার আমাদের বললেন, ভেতরে চলুন, 2খানা কামরাই দেখে যান। আমরা 2টা কামরাই দেখলাম। এতে একটা মধ্যবিত্ত ফ্যামিলি ভালোভাবে বাস করতে পারে। আসবাবপত্র যা আছে তাতে মধ্যবিত্ত ঘরের আসবাবপত্র বলতে পারা যায়। একটা পাকের ঘর ও একটা গোসলখানা ও পায়খানা। আমরা
ফিরে এসে বসলাম। ইলিয়াসকে বললাম, এদের বাড়ি দেখতে এসে বিপদে পড়লাম। সামান্য কয়েকদিন পূর্বে ভদ্র মহিলা বিবাহ করেছে, আমাদের সাথে কিছুই নাই যে উপহার দেই। এরা মনে করবে কি? আমাদের দেশের বদনাম হবে। ইলিয়াস বলল, কি করা যায় আমি ভাবছি। হঠাৎ আমার হাতের দিকে নজর পড়ল। হাতে আংটি আছে একটা। আংটি খুলে ইন্টারপ্রেটারকে বললাম, আমরা এই সামান্য উপহার ভদ্রমহিলাকে দিই, কারণ আমাদের দেশে নিয়ম কোনো নতুন বিবাহ বাড়িতে গেলে বর ও কনেকে কিছু উপহার দিতে। ভদ্রমহিলা কিছুতেই নিতে রাজি নয়। আমরা বললাম, না নিলে আমরা দুঃখিত হব। বিদেশিকে দুঃখ দিতে নাই। চীনের লোক তো অতিথি পরায়ণ শুনেছি, আর দেখেছিও। আংটি দিয়ে বিদায় নিলাম। পীর সাহেবের কাছে হাজির হলাম এবং গল্পটি বললাম। পীর সাহেব খুব খুশি হলেন আংটি দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা শ্রমিক মহিলা ও তার স্বামী কিংকং হোটেলে আমার সাথে দেখা করতে আসেন। হাতে ছোট্ট একটা উপহার, চীনের লিবারেশন পেন। আমি কিছুতেই নিতে চাইলাম না, কিন্তু শেষ পর্যন্ত নিতে হলো। এটা নাকি তাদের দেশের নিয়ম। সাংহাইয়ের শান্তি কমিটির সদস্যরা তখন উপস্থিত ছিল। 2-3 দিন সমানে চলল ঘোরাফেরা। যদিও সাংহাইয়ে সে শ্রী নাই, বিদেশিরা চলে যাওয়ার পরে, তবুও যেটুকু আছে তার মধ্যে কৃত্রিমতা নাই। ঘষা মাজা করে রং লাগালে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তাতে সত্যিকারের সৌন্দর্য নষ্ট হয়, নিজস্বতা চাপা পড়ে। এখন সাংহাইয়ের যা কিছু সবই চীনের নিজস্ব। এতে চীনের জনগণের পূর্ণ অধিকার। সমুদ্রগামী জাহাজও কয়েকখানা দেখলাম। নতুন নতুন স্কুল কলেজ গড়ে উঠেছে চারদিকে। ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার ভার নিয়েছে সরকার। চীনের নিজস্ব পদ্ধতিতে লেখাপড়া শুরু হয়েছে। সাংহাই থেকে আমরা হ্যাংচোতে আসলাম। হ্যাংচো পশ্চিম হ্রদের পারে। একে চীনের কাশ্মীর বলা হয়। প্রকৃতির সৌন্দর্য ফলে ফুলে ভরা এই দেশটা। লেকের চারপাশে আমাদের নতুন হোটেলে রাখা হয়েছে। লেকের পারে ছোট ছোট নৌকা চারদিকে ঘুরে বেড়াচ্ছে চীন দেশের লোকেরা। তারা এখানে আসে বিশ্রাম করতে। লেকের ফাঁকে মাঝে মাঝে দ্বীপ আছে। হ্যাংচো ও ক্যান্টন দেখলে মনে হবে যেন পূর্ব বাংলা। সবুজের মেলা চারিদিকে। পীর সাহেব একদিন শুধু প্যাগোডা দেখলেন, পরের দিন যাবেন অতি পুরাতন প্যাগোডাগুলি দেখতে। আমিও ইলিয়াস কেটে পড়লাম। নৌকা চড়ে লেকের চারদিকে ঘুরে দেখতে লাগলাম। দ্বীপগুলির ভিতরে সুন্দরভাবে বিশ্রাম করার ব্যবস্থা রয়েছে। মেয়েরা এখানে নৌকা চালায়। নৌকা ছাড়া বর্ষাকালে এখানে চলাফেরার কোনো উপায় নাই। বড় ছোট সকল অবস্থায় লোকেরা নিজস্ব নৌকা আছে। আমি নৌকা বাইতে জানি। পানির মানুষ, পানির দেশের মানুষ। আমি লেকে নৌকা বাইতে শুরু করলাম। এক দ্বীপে আমরা নামলাম। সেখানে চায়ের দোকান আছে। আমরা চা খেয়ে লেকে ভ্রমণ শেষ করলাম। হ্যাংচো থেকে ক্যান্টন ফিরে এলাম। ক্যান্টন থেকে হংকং হয়ে দেশে ফিরব। এবার ক্যান্টনকে ভালোভাবে দেখবার সুযোগ পেলাম। চীন দেশের লোকের মধ্যে দেখলাম নতুন চেতনা, চোখে মুখে নতুন ভাব, নতুন আশায় ভরা। তারা আজ গর্বিত যে তারা স্বাধীন দেশের নাগরিক। এই ক্যান্টনে 1911 সালে সান ইয়েং সেনের দল আক্রমণ করে। ক্যান্টন প্রদেশের লোক খুবই স্বাধীনতা প্রিয়। আমরা চীন দেশের জনগণকে ও মাও সে তুং এর সরকারকে শুভেচ্ছা জানিয়ে বিখ্যাত চীন দেশ থেকে বিদায় নিলাম। আবার হংকং ইংরেজ কলোনি, কৃত্রিম সৌন্দর্য, কৃত্রিম মানুষ, চোরাকারবারিদের আড্ডা। 2-3 দিন এখান থেকে তারপরে দেশের দিকে হাওয়াই জাহাজে চড়ে রওনা হলাম। ঢাকা পৌঁছালাম নতুন প্রেরণা ও উৎসাহ নিয়ে। বিদেশে না গেলে নিজের দেশকে ভালোভাবে চেনা কষ্টকর। আমরা স্বাধীন হয়েছি 1947 সালে, আর চীন দেশ স্বাধীন হয়েছে 1949 সালে। যে মনোভাব পাকিস্তানের জনগণের ছিল স্বাধীনতা পাওয়ার সাথে সাথে যেন তা ঝিমিয়ে গেছে। সরকার তা ব্যবহার না করে তাকে চেপে মারার চেষ্টা করছে। আর চীন দেশের সরকার জনগণকে ব্যবহার করছে তার দেশের উন্নয়নমূলক কাজে।
তাদের সাথে আমাদের পার্থক্য হলো তাদের জনগণ জানতে পারল ও অনুভব করতে পারল এই দেশ এবং এ দেশের সম্পদ তাদের, আর আমাদের জনগণ বুঝতে আরম্ভ করল জাতীয় সম্পদ বিশেষ গোষ্ঠীর আর তারা যেন কেউই নন। ফলে দেশের জনগণের মধ্যে ও রাজনৈতিক কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একটা মাত্র পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, সাদা চামড়ার জায়গায় কালো চামড়ার আমদানি হয়েছে। চীনের জনগণ সরকারের কাজে সাহায্য করছে, এটা বুঝতে কষ্ট হলো না। জনমত দেখলাম চীনের সরকারের সাথে। চীন সরকার নিজেকে কমিউনিস্ট সরকার বলে ঘোষণা করে নাই, তারা তাদের সরকারকে নতুন গণতন্ত্রের কোয়ালিশন সরকার বলে থাকে। কমিউনিস্ট ছাড়া অন্য মতাবলম্বী লোকেও সরকারের মধ্যে আছে। যদিও আমার মনে হলো কমিউনিস্টরা নিয়ন্ত্রণ করছে সকল কিছুই। আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি ও পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণ যন্ত্র হিসেবে মনে করি। এই পুঁজিবাদী সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষণ বন্ধ হতে পারে না। পুঁজিবাদীরা নিজেদের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধপরিকর। নতুন স্বাধীনতাপ্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্ব শান্তির জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করা। যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল, সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে, তাদের প্রয়োজন নিজের দেশকে গড়া, জনগণের রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক মুক্তির দিকে সর্বশক্তি নিয়োগ করা, বিশ্ব শান্তির জন্য জনমত সৃষ্টি করা তাই প্রয়োজন হয়ে পড়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনের পর আমার এই প্রথম সভা। যদিও আমাদের মুক্তির পরে ঢাকা বার লাইব্রেরি হলে ছাত্রলীগ এক সভা করেছিল সদ্য কারামুক্ত কর্মীদের অভ্যর্থনা জানাবার জন্য। রাষ্ট্রভাষা কর্ম পরিষদের সভাও কয়েকটা হয়েছিল আমাদের বাড়িতে। আওয়ামী লীগ প্রতিষ্ঠানের গড়ার কাজে আত্মনিয়োগ করলাম। সরওয়ার্দী সাহেবকে খবর দিলাম পূর্ব বাংলায় আসবার জন্য। তিনি আমাকে পূর্বেই কথা দিয়েছিলেন 1 মাস সমস্ত প্রদেশ ঘুরবেন এবং জনসভায় বক্তৃতা করবেন। আমি প্রোগ্রাম করে তাকে জানালাম, তবে সমস্ত জেলা হেডকোয়ার্টার একটা সভা হবে এবং বড় বড় কতগুলি মহকুমায়ও সবার বন্দোবস্ত করা হলো। তিনি ঢাকায় আসলেন, ঢাকায় সভা ও বক্তৃতা দিলেন। পাকিস্তান হওয়ার পরে বিরোধী দলের এত বড় সভা আর হয় নাই। তিনি পরিষ্কার ভাষায় রাষ্ট্রভাষা বাংলা, বন্দি মুক্তি, স্বায়ত্তশাসনের সমর্থনে বক্তৃতা দিলেন। সিলেট থেকে শুরু করে দিনাজপুর এবং বগুড়া থেকে বরিশালের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের কর্মীরা সবাই আয়োজন করেছিল। একমাত্র রাজশাহীতে জনসভা হয় নাই, তবে নাটোরে হয়েছিল। রাজশাহীতে তখনও জেলা কমিটি করতে আমি পারি নাই। রাজশাহীর অনেক নেতার নাটোরে শহীদ সাহেবের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে রাজশাহী নিয়ে গেলেন। সেখানে বসে আওয়ামী লীগ প্রতিষ্ঠান গড়া হলো। এই সময় প্রায় প্রত্যেকটা মহকুমায় ও জেলায় আওয়ামী লীগ সংগঠন গড়ে উঠেছে। শহীদ সাহেবের সভা সমস্ত দেশে এক গণজাগরণের পড়ে গেল। জনসাধারণ মুসলিম লীগ ছেড়ে আওয়ামী লীগ দলে যোগদান করতে শুরু করেছিল। শহীদ সাহেবের নেতৃত্বে প্রতি জনগণ ও শিক্ষিত সমাজের আস্থা ছিল। জনগণ বিশ্বাস করত শহীদ সাহেব একমাত্র নেতা যিনি দেশকে বিকল্প নেতৃত্ব দিতে পারবেন এবং তাকে প্রধানমন্ত্রী করতে পারলে দেশের জনগণের উন্নতি হবে। দেশের মধ্যে দুর্নীতি, অত্যাচার, জুলুম চলছে। কোনো সুষ্ঠু উন্নতিমূলক কাজে সরকার হাত না দিয়ে ষড়যন্ত্রর রাজনীতি শুরু করেছে। আমলাতন্ত্র ও ষড়যন্ত্রমূলক রাজনীতি শুরু হয়েছে। খাজা সাহেব দুর্বল শাসন ব্যবস্থার জন্য তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা মাথা চেরা দিয়ে উঠেছে। চৌধুরী মোহাম্মদ আলী, গোলাম মোহাম্মদ, নবাব গুরমানির মতো পুরনো সরকারি কর্মীরা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে শুরু করেছে। পাঞ্জাবি আমলাতন্ত্রকে খুশি করার জন্য চৌধুরী মোহাম্মদ আলীকে অর্থমন্ত্রী করে খাজা সাহেব নিজেই ষড়যন্ত্রের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং তারা শহীদ সাহেবের নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করতে শুরু করেছে। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না।
এই সময় মুসলিম লীগ দলের মোকাবেলায় একমাত্র আওয়ামী লীগই বিরোধী দল হিসেবে গড়ে উঠতে লাগল। পশ্চিম পাকিস্তানেও একদল নিঃস্বার্থ নেতা ও কর্মী আওয়ামী লীগ গঠন করতে এগিয়ে এলেন পীর মানকি শরীফের নেতৃত্বে। শহীদ সাহেব পশ্চিম পাকিস্তান ও পূর্ব বাংলায় ঘুরে ঘুরে প্রতিষ্ঠান গড়তে সাহায্য করতে লাগলেন। প্রত্যেকটা জনসভার পরেই আমি জেলা ও মহকুমার নেতাদের ও কর্মীদের নিয়ে আলোচনা সভা করে শক্তিশালী প্রতিষ্ঠান গঠনে সাহায্য করতাম। শহীদ সাহেবের পুরনো ভক্তরা প্রায়ই আওয়ামী লীগে যোগদান করতে লাগলো। বিশেষ করে যুবক শ্রেণীর কর্মীরা এগিয়ে এলো মুসলিম লীগ সরকারের অত্যাচার মোকাবেলা করার জন্য। শত শত কর্মী জেলের মধ্যে দিন যাপন করছে নিরাপত্তা আইনে। প্রথমে জেলায় জেলায় চেষ্টা করেছে আমাদের জনসভা গোলমাল সৃষ্টি করার জন্য, পরে আর পারে নাই। জনমত আওয়ামী লীগ ও শহীদ সাহেবের পক্ষে ছিল। এই সময় শহীদ সাহেব মাওলানা ভাসানী ও অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য প্রবল জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। মাওলানা ভাসানীও এই সময় জনপ্রিয় হয়ে উঠেছিল সারা পূর্ব পাকিস্তানে। 1949 সালে আওয়ামী লীগ গঠন হলেও আজ পর্যন্ত কোনো কাউন্সিল সভা করতে পারে নাই, কারণ প্রতিষ্ঠানের কর্মীদের সকলেই প্রায় কারাগারে দিন অতিবাহিত করতে হয়েছে। আমি সমস্ত জেলা ও মহকুমায় আওয়ামী লীগের নির্দেশ দিলাম 3 মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। তারপর পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ কাউন্সিল গঠনের কর্মকর্তা নির্বাচন করবে এবং গঠনতন্ত্র ও ম্যানিফেস্টো গ্রহণ করবে। আমি দিনরাত সমানভাবে পরিশ্রম করতে লাগলাম। শহীদ সাহেব যে সমস্ত মহকুমায় যেতে পারেন নাই, আমি সেই সমস্ত মহকুমায় সভা ও পার্টি গড়তে শুরু করলাম। জনগণ ও কর্মীদের থেকে সাড়া পেলাম তা কল্পনাও করতে পারি নাই। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠান গড়বার কাজে সাহায্য করেছিল এই জন্য যে শক্তিশালী বিরোধী দল ছাড়া সরকারের জুলুমকে মোকাবেলা করা কষ্টকর। আওয়ামী লীগ গড়ে ওঠার পূর্ব পর্যন্ত একমাত্র ছাত্রলীগই সরকারের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং জনগণ ও ছাত্রদের দাবি দাওয়া তুলে ধরত। ছাত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের নেতা ও কর্মীদের অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। মুসলিম লীগ সরকার ছাত্রলীগ প্রতিষ্ঠানকে খতম করার জন্য চেষ্টার ত্রুটি করে নাই। গণতান্ত্রিক যুবলীগ ও অলি আহাদের নেতৃত্বে জনমত সৃষ্টি করতে সাহায্য করেছিল।